নমস্কার, শুভ সন্ধ্যা। আপনি গত সপ্তাহের এপিসোড আপনারা দেখেছেন এবং দেখে বুঝেছেন যে আমরা কোত্থেকে বলছি এবং কীভাবে বলছি। আমরা কৃতজ্ঞতা জানাই সেই দমদমের সুর তাল ছন্দকে, শ্রী কৃষ্ণেন্দু সাহা, যিনি আমার সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই স্কুলের অধ্যক্ষা শ্রীমতী অদিতি ব্যানার্জি মহাশয়াকে, যিনি আমাদের এসে তাদের ছাত্রছাত্রীদের কিছু গান শুনিয়ে আমাদের মুগ্ধ করলেন এবং তার যেই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। আমরা এও প্রার্থনা করি যে এখানকার লোকজন বা এখানে শিশুরা স্বামীজির কথা শুনে বা তরুণবাবুর কথা যেটুকুনি শুনলেন গত সপ্তাহে, তারা অনেক বেশি উদ্বুদ্ধ হন এবং তার আদর্শে চলে পড়া। যাই সময় নষ্ট না করে আজকে বলি, আপনারা যখন শুনতে পাবেন সেটা হচ্ছে সেই বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের 181তম। এটা আপনারা যখন প্রচার হবে সেটা হচ্ছে শনিবার 26শে অক্টোবর 2024। সুতরাং আসুন, আমাদের বক্তব্য বা বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বক্তা সেই শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন, এবং বিষয় স্বামীজির পত্রাবলী বা স্বামীজি। আমি স্বামীজির পত্রাবলী বলে সীমিত রাখতে চাই না, কারণ স্বামীজি বলতে গেলে তো তার পত্রাবলী থেকে তার নানা টপিক শুনে আসা। তরুণবাবু ঠিক সেইভাবে স্বামীজি পত্রাবলীকে বেস করেন, কিন্তু সেই ভিত থেকে উনি নানাভাবে সুন্দরভাবে আমাদের যে পরিমিত সময় তার মধ্যে গুটিয়ে এনে নিজেকে সেই জায়গায় করেন। তো আজকেও আশা করি সেই একই জায়গায় যাবেন। তো চলুন, সময় নষ্ট না করে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর জ্যেষ্ঠতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, সেই গানটি শুনে এবং এদের অনুষ্ঠানের কিছু অংশ শুনে আমরা তরুণবাবুর কথা বলতে চলে যাই। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু
হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। বিবেকানন্দ ঘরে ঘরে কেন শুরু হয়েছিল সুজিতদা বলেননি, কিন্তু একটু বলা দরকার বলে আমার মনে হয়। আমি 2 মিনিটের মধ্যে সারছি। আমরা চেষ্টা করেছিলাম সুজিতদার যে নারকেলডাঙ্গায় বাড়ি রয়েছে সেখানে মাসে 1 দিন করে কলকাতার ইতিহাস নিয়ে আলোচনা করব। কারণ আমরা কলকাতার ইতিহাস জানি না, অনেকেই জানেন না। এবং আমরা নাম দিয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ এবং তার সমকাল। কারণ এই যে 1836 থেকে 1886 এই সময় কলকাতায় নানা রকমের ঘটনা ঘটেছিল। আমরা শুরুও করেছিলাম, সেখানে আড্ডাবাদ শ্রীরামকৃষ্ণ নিয়ে আলোচনা হয়েছিল, নবাব ওয়াজেদ আলী শাহ নিয়ে আলোচনা হয়েছিল, অক্ষয় কুমার দত্ত নিয়ে আলোচনা হয়েছিল। তারপর দেখা গেলো কোভিড চলে এলো। কোভিড যখন চলে এলো আমরা চেষ্টা করেছিলাম অনলাইনে কিছু করার। তারপর একদিন সুজিতদা আমাকে বললেন যে বিবেকানন্দ নিয়ে কিছু করা যায় কি না, একটু ভাবুন। তো বুঝতে পারছেন তো, প্রত্যেক শনিবার স্বামীজিকে নিয়ে বলা খুব কঠিন, একদিন বলা যায়। কিন্তু সেই যে 4 বছর আগে শুরু হয়েছিল, এখন আমরা প্রত্যেক শনিবার বিবেকানন্দ চর্চা করছি। কারণ আমরা অন্তর থেকে বিশ্বাস করি যে এই লোকটিকে যদি জানা যায় তাহলে জীবনে একটা আত্মবিশ্বাস আসে। যদি আমরা সত্যি স্বামীজিকে একটু পড়তে পারি, একটু জানতে পারি এবং যদি কাজে লাগাতে পারি জীবনে। আজকে যে চিঠিটি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি। স্বামীজির শিষ্য ছিলেন, বন্ধু ছিলেন আলাসিঙ্গা পেরুমল মাদ্রাজি। তাকে স্বামীজি চিঠি লিখছেন 11ই নভেম্বর 1894 এবং জানাচ্ছেন যে এইবার ভারতে ফেরার পালা। 4 বছর আমেরিকায় রইলেন, ইংল্যান্ডে গেলেন, শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে তার পরিচয় হয়েছিল। ইংল্যান্ডে স্বামীজির সঙ্গে পরিচয় হয় ফ্রেডরিক ম্যাক্সমূলারের। তিনি একজন অত্যন্ত বড় পণ্ডিত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারততত্ত্ব পড়াতেন। 56 ভলিউমের একটি বই লেখেন, বইটির নাম সেক্রেড বুকস অফ দ্য ইস্ট। রামকৃষ্ণদেবের উপর একটি অনবদ্য জীবনী লেখেন, লাইফ অ্যান্ড সেইংস অফ শ্রীরামকৃষ্ণ। স্বামীজির কাছে তিনি তথ্য পান, কলকাতা থেকে আরও তথ্য পাঠানো হয় এবং সেই বইতে শুরুতে তিনি লিখছেন, ইলিটারেট শ্রীরামকৃষ্ণ ইন কম্প্যারিজন টু হুম অল আওয়ার ইউনিভার্সিটি প্রফেসরস আর মিয়ারলি চাইল্ড। যে রামকৃষ্ণের পাশে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা শিশুর মতন হয়ে যান। স্বামীজির সঙ্গে তার অনেকক্ষণ আলোচনা হয়। স্বামীজির সঙ্গে বন্ধুত্ব হয় জন ভেনের। এই যে ভেন ডায়াগ্রাম স্ট্যাটিস্টিক্সে পড়ানো হয়, সে যে জন ভেন, তার বাড়িতে স্বামীজি কথা বলতে গিয়েছিলেন লন্ডনে হেনরিয়েটা মুলারের সঙ্গে। এবং জন ভেন তাকে দেখেই বলেন যে আমি কিন্তু ঈশ্বর মানি না। স্বামীজি বলেন আমিও মানি না। তারপর দুজনের আলোচনা চলতে থাকে প্রায় ঘন্টা 2। চলে আসার সময় জন ভেন হেনরিয়েটা মুলারকে বলেন যে আজকে মনে রাখবে পূব এবং পশ্চিমের 2জন শ্রেষ্ঠ লজিশিয়ান কথা বলে গেলেন। স্বামীজির সঙ্গে বন্ধু হয়েছিল নিকোলা টেসলার, বন্ধু হয়েছিল জন ডি রকিফেলারের আমেরিকাতে, এবং বহু পণ্ডিত মানুষ তার সঙ্গে বন্ধুত্ব হয়। এবার পাশ্চাত্যের পালা শেষ, তিনি ভারতবর্ষে ফিরছেন, সাথে মিস্টার এবং মিসেস সেভিয়ার, তারাও চলে আসেন ভারতবর্ষে। মায়াবতীতে যে অদ্বৈত আশ্রম আছে তারা সেটিকে প্রতিষ্ঠা করেন। চলে আসেন গুডউইন, যিনি স্বামীজির দ্রুত শ্রুত লিপিকার ছিলেন, তিনিও স্বামীজির সঙ্গে আসেন। এবং ভারতবর্ষে স্বামীজি আসার পরে একটা উন্মাদনা সৃষ্টি হয়। কলকাতায় তিনি যখন আসেন তখন তার ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে যুবকেরা টেনে শিয়ালদা স্টেশন থেকে রিপন কলেজ, মানে বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ, সেইখান থেকে উত্তর কলকাতার বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে নিয়ে যান এবং যুবকেরা সেই ঘোড়ার গাড়ি টানেন। ভারতবর্ষ এই দৃশ্য আর দ্বিতীয়বার কখনো দেখেনি। স্বামীজি মাদ্রাজে এসেই একটি বক্তৃতায় বলেছিলেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হউন, বাকি সব অকেজো দেবতা এখন ভুলে গেলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ, তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। যুবকেরা স্বামীজিকে গ্রহণ করেছিলেন। হেমচন্দ্র ঘোষ, যিনি পরে বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেন,
1901 সালে ঢাকায় স্বামীজির সঙ্গে তার দেখা হয় এবং তিনি গিয়ে স্বামীজির কাছে জানতে চান যে কিভাবে ব্রহ্মচর্য পালন করা যাবে ইত্যাদি। স্বামীজি তাকে বলেন, শোন, পরাধীন জাতের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই। আগে যে লুঠেরাগুলো তোর মাকে অত্যাচার করছে তাকে দেশ থেকে বিদায় কর। ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্তগঙ্গা বয়ে যাক, আর তার প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে। এমন কোনো বিপ্লবী নেই যিনি বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হননি। একজন পুলিশ অফিসারকে মারতে গিয়ে আরেকজনের গায়ে বোমা মারেন রামকৃষ্ণ বিশ্বাস বলে এক যুবক। তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। আলিপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসির দিন ঠিক হয়ে যায়। চট্টগ্রামের একটি কন্যা যিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলেন এবং ছেলে মেয়ে মিশিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি ভারতের প্রথম মহিলা শহীদ। তিনি চলে আসেন এবং বেথুন কলেজে দর্শন বিভাগে ভর্তি হন। থাকতেন বড়বাজারের বেথুন কলেজের হোস্টেলে। অসাধারণ বাঁশি বাজাতে পারতেন। প্রীতিলতাকে চিঠি লেখেন তার বাবা মা যে রামকৃষ্ণ বিশ্বাস জেলে আছেন, এত দরিদ্র ওর পরিবার, ওর পক্ষে যাওয়া চট্টগ্রাম থেকে কারুর আসা সম্ভব নয়, তুমি যদি দেখা করতে যাও। মোট 39 বার প্রীতিলতা গিয়েছিলেন রামকৃষ্ণের কাছে। যখন ইউরোপিয়ান ক্লাব তিনি রেড করেন এবং যখন পুলিশের গুলিতে আহত হয়ে পটাশিয়াম সাইনাইড খান, তখনও তার মিলিটারির পোশাক পরনে এবং বুকে রামকৃষ্ণের একটি ছবি। রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে যেদিন প্রথম প্রীতিলতা দেখা করেন সেদিন শাড়ির ওপরে একটা ব্রোচ পরে গিয়েছিলেন। সেই ব্রোচে স্বামীজির মুখের ছবি ছিল। রামকৃষ্ণ বিশ্বাস চিঠি লেখেন যে খুব ভালো কাজ করেছো, এই ব্রোচটা যে তুমি স্বামীজির ছবি রয়েছে, মনে রাখবে ভারতবর্ষে স্বামীজি হচ্ছে নৈতিক এবং মরাল অ্যান্ড স্পিরিচুয়ালি, আধ্যাত্মিক এবং নৈতিক গুরু। দক্ষিণেশ্বর মামলার অন্যতম আসামি ছিলেন রাজেন লাহিড়ী। তার ফাঁসি হয়ে যায়। যত ফাঁসির দিন এগিয়ে আসছে তত তার দেহের ওজন বাড়তে শুরু করে। জেলার সাহেব বলেন যে তোমার তো দেহের ওজন বাড়ছে, তোমার তো মৃত্যুর দিন নিশ্চিত, এটা হচ্ছে কি করে, আর তুমি উচ্চৈস্বরে কি বলো? তখন রাজেন তাকে বলেছিলেন, আমি স্বামীজির বাণী রচনা থেকে আবৃত্তি করি, আমি জানি আমি মারা যাব, কিন্তু একদিন এই বাণী তোমাদের দেশ থেকে বিদায় করবে। বাঘা যতীন তিনি স্বামীজির কাছে আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন এবং এমন কোনো কি সশস্ত্র আন্দোলন কি নিরস্ত্র আন্দোলনের কেউ নেই। সুভাষচন্দ্র সেই বছর জন্মান যে বছর বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ভারতবর্ষে ফেরেন, 1897 সাল, এবং সুভাষচন্দ্র বলেন যে তিনি বেঁচে থাকলে আমার গুরু হতেন। আত্মজীবনীতে লেখেন যে আমার শিক্ষক বেণীমাধব দাস আমাকে সব শিখিয়েছিলেন, শুধু একটা জিনিস শেখাননি, যেটি আমি স্বামীজির কাছে পাই, সেটি হচ্ছে শিক্ষা অসম্পূর্ণ যদি আধ্যাত্মিকতা ভেতরে না আসে। আধ্যাত্মিকতা মানে মনটা নরম হয়ে যাওয়া। কোনো শিক্ষাই সম্পূর্ণ নয়। যদি আমি কাঁদতেই না পারলাম, আমি ভাবতেই না পারলাম, আমি মানুষের চোখের জল মুছিয়ে না দিলাম, তাহলে কতগুলো তথ্য মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করতে পারে না। শিক্ষা যদি শুধু তথ্য হয়, শিক্ষা যদি ভালো নম্বর হয়, শিক্ষা যদি বড় চাকরি হয়, তাহলে সেটি অসম্পূর্ণ শিক্ষা। শিক্ষার মূল কাজ হচ্ছে ভেতরের আলোটা জ্বালিয়ে দেওয়া। যখন ভেতরের আলোটা জ্বলে ওঠে, মানুষ নিজের মুখটিও উদ্ভাসিত দেখে এবং সাথে সাথে দেখে যে অপরের যেখানে যেখানে মুখে মলিনতা আছে, যেখানে মুখে যন্ত্রণা আছে, কষ্ট আছে, কি করে সেই মানুষটিকে একটু স্বস্তি দেওয়া যায়, শিক্ষা সেই কাজটি করে। সুভাষচন্দ্র একটি অদ্ভুত কথা লিখেছিলেন তার আত্মজীবনীতে, যে আমাদের পরিবারে একটা প্রথা ছিল যে যদি দরিদ্র মানুষেরা আমাদের আমন্ত্রণ জানাতেন বাড়িতে, আমরা যেতাম না। আমি এই কুপ্রথাটাকে ভেঙে দিয়েছিলাম। আমার যে খুব নেমন্তন্ন বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল তা নয়, কিন্তু যখনই কোনো অর্থনৈতিকভাবে দুর্বল কেউ নেমন্তন্ন করত, আমি সেখানে অবশ্যই যেতাম। তার বন্ধু দিলীপ কুমার রায় লিখছেন, বিয়ে পরীক্ষা এগিয়ে আসছে, কলাবাগান বস্তিতে বহু মানুষের
বসন্ত হয়েছে, সুভাষ সেখানে গিয়ে সারা রাত ধরে বসন্ত রোগীদের সেবা করছেন, গায়ে হাওয়া করে দিচ্ছেন, যেখানে যেখানে গুটিগুলো শুকিয়ে আসছে সেখানে একটু প্রলেপ লাগাচ্ছেন, আর সময় পেয়ে হাতে বই, তখন তিনি বই পড়ছেন। সেবায় যদি উদ্বুদ্ধ না হওয়া যায় তাহলে জীবনটা শেষ অবধি একটা বোঝায় পরিণত হয়। আমাদের যারা বিপ্লবী ছিলেন তারা বিবেকানন্দের কথায় উদ্বুদ্ধ হয়েছিলেন যে রাজনৈতিক মতবাদ দেওয়ার আগে দেশটাকে আধ্যাত্মিক মতবাদে ভরিয়ে দাও। যদি একটি মানুষ অনুভব না করতে পারে আমি পাশের মানুষটির সঙ্গে স্বরূপত এক, সে কি করে রাজনৈতিক জীবনে তার সেবা করবে? স্বামীজিকে বলা হয়েছিল কংগ্রেসে যোগদান না কেন? বলেছিলেন যোগ দিলে কালকে তোরা স্বাধীনতা পাবি, পারবি সেই স্বাধীনতাটা রাখতে? কারণ তিনি দেখেছিলেন দেশের মানুষ প্রস্তুত নয়। দেশের মধ্যে পরানুকরণ, পরানুবাদ এবং পরমুখপেক্ষা রয়েছে। স্বামীজি একটি চিঠিতে লিখছেন যে যদি আমরা বারবার বিদেশের দিকে তাকাই তাহলে কোনো দিন স্বনির্ভর হতে পারবো না। এবং অপূর্ব একটি চিঠি, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। বারবার বলছেন স্বাধীনতা হচ্ছে আত্মার সঙ্গীত, ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। এবং নতুন ভারতের স্বপ্ন দেখছেন, নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, জোর জঙ্গল পাহাড় পর্বত থেকে। বলছেন যারা প্রতিষ্ঠিত মানুষ, বলছেন তোমরা শূন্যে লীন হয়ে যাও, তোমাদের সঙ্গে কথা বললে মনে হয় ঠান দিদির মুখে গল্প শুনছি, আর নতুন ভারত বেরিয়ে আসুক। কারণ তিনি দেখেছিলেন আমাদের দেশে অধিকাংশ ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ ভীষণ নেতিবাচক তাদের আচরণ, এখনও কিন্তু তাই। মারা প্রথমেই বলেন রোদে পুড়বি না, জলে ভিজবি না, ইউনিট টেস্ট দিতে পারবি না তাহলে, এবং মানুষের সঙ্গে মিশবি না। ফলে সেই বাচ্চাটি যখন বড় হয়, সে যেখানেই যাক, সে যে কাজ করুক, সে যতই মেধাবী হোক, সে সামাজিকভাবে যতই সফল হোক, কোনো দিন নিজেকে সুখী করতে পারে না, আশেপাশের মানুষকে সুখী করতে পারে না, এবং গোটা জীবন একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। তাই জন্য স্বামীজি বলেছিলেন যে নেতিবাচক ভাব বাদ দিয়ে দাও, নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে। একটি সাধারণ মানুষ যে দুবেলা ভরপেট খেতে পায় না, দেখবেন তাদের মধ্যে যখন সে শুয়ে থাকে, পাশে রাস্তার কুকুরটাও শুয়ে থাকে একই সঙ্গে। প্রায় দেখবেন ফুটপাতে শুয়ে আছে, হয়তো কোথা থেকে খাবার খেয়েছে তাই বা কে জানে, কুকুরটারও একটা স্থান তার পাশে আছে। আর আমাদের তথাকথিত শিক্ষিতর বাড়িতে যদি যান এবং কুকুর যদি খাটে ওঠে, হামলে পড়বে সবাই, না না লোম থেকে অ্যালার্জি হবে, কাছে আসতে দিও না যদি কামড়ে দেয়। এই সারা জীবন নায়ের মধ্যে থাকতে থাকতে উই বিকাম অ্যান অ্যাসেম্বলি অফ নোজ। বিবেকানন্দ তছনছ করে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন প্রশান্তচন্দ্র মহালানবিশকে, আর কয়েক বছর তিনি যদি বাঁচতেন নিজেই ঝেঁটিয়ে সব কুসংস্কার বিদায় করে দিতেন। কুসংস্কার আমাদের বারবার অন্তরায় হয়ে দাঁড়ায়, বারবার অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা যারা শহরে সভ্যতায় বড় হই, এবং যত দিন যাচ্ছে সভ্যতাটা এমন জায়গায় পৌঁছচ্ছে যে কৃত্রিমতা আমাদের মুড়ে ফেলেছে। আমরা মনে করছি যে জন্মদিনে যদি আলো না জ্বলে ওই মোমবাতিটায়, আর ভুস করে একটা শব্দ না হয়, আমি যাতে উঠতে পারছি না। আমরা মনে করছি যতক্ষণ না ম্যাগি খেতে পারবো ততক্ষণ আমার খাওয়া সম্পূর্ণ নয়। কলকাতার 4টে স্কুল তারা নোটিশ দিয়েছে যদি সেখানে ম্যাগি নিয়ে যাওয়া হয় তাহলে তাদের স্কুলে সেদিন ঢুকতে দেওয়া হবে না। তারা দেশি খাবারের কথা বলছে। আমাদের ঋষিরা নানাভাবে জীবনটাকে দেখেছিলেন। আমাদের বলা হয় 4টি জিনিস জীবনে দরকার। মনুপ্রণীত ধর্মশাস্ত্র, আমাদের দেখবেন বলা হয় ধর্ম অর্থ কাম মোক্ষ। কেন এভাবে সাজানো হলো? প্রথমে একটি শিশুকে কিছু নীতি শেখানো হয়, তাকে বলে ধর্ম। শুধু তো নীতি শিখলে হবে না, দ্বিতীয় স্তরে তাকে অর্থকরী বিদ্যা শেখানো হয়, তাকে বলে অর্থ। অর্থকরী বিদ্যা শিখলেও তো হবে না, বাসনার ওপর নিয়ন্ত্রণ আনতে হবে, তাকে বলে কাম। এবং শেষে সে মোক্ষে প্রশ্ন করে,
আমি কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব। এবং সাথে সাথে এও মনে রাখতে হবে যে উপনিষদ প্রথম বলেছেন 60 বছর বয়সে রিটায়ারমেন্ট, বলেছেন তো যে তুমি 60 বছরে বনে যাবে। কি প্রশ্ন করবে বনে? বনে গিয়ে বিশ্ব চরাচরের সঙ্গে তুমি এক হয়ে যাবে। যতক্ষণ না জীবনে বিশ্ব চরাচরের সঙ্গে এক হচ্ছে মানুষ, ততক্ষণ সেই মানুষের জীবনটা অসম্পূর্ণ থেকে যায়। তাই বিবেকানন্দ যখন ফিরেছেন ভারতবর্ষে, তাকে ঘিরে সর্বত্রই উন্মাদনা। মাদ্রাসে তিনি যখন বক্তৃতা করেছেন, একটি বক্তৃতায় তিনি বলছেন আমার সমরনীতি আমি কিভাবে প্রচার করব। বলছেন প্রথমে ধর্মদান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, তারপর অন্নদান। ধর্মদান মানে ঘন্টা নাড়া না, ধর্মদান মানে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং। আমাদের কোনোটাই হয় না। আমাদের শিক্ষা বলতে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিশ্বাস করি, যে শিক্ষা আমাদের অর্থকরী উপার্জন করতে সাহায্য করে। মনটা যেহেতু অভুক্ত থেকে যায়, মনটা যেহেতু শিক্ষিত হয় না, তাই সেই মানুষ কিছুতেই দেখবেন শেষ অবধি নিজেকে ম্যানেজ করতে পারে না। আমাদের পার্সোনালিটিতে ডিফেক্ট হয় কেন? আমরা নিজেরাই নিজেদের দেখতে পাই না। কারণ যে বড় হয়েছি ওটা তো আগাছার মতন, মনটা সেখানে ঋদ্ধ হয়নি, পুষ্ট হয়নি। বুদ্ধি কিছুটা পুষ্ট হয়েছে, ঋদ্ধ হয়েছে। ফলে বুদ্ধি দিয়ে যখন জীবন চালাতে হয়, সে জীবনে যন্ত্রণা আসতে বাধ্য। সে জীবন সব সময় তুলনা করে আমার পাশের মানুষটা আমার থেকে অনেক বেশি এগিয়ে আছে। বাবা মারা সব সময় বলে দেখবেন তুই এত অঙ্কে খারাপ, পাশের বাড়ির দাদাকে দেখ। একবারও বলে না তুই অঙ্কে খারাপ কিন্তু তুই ইংরেজিতে ভালো, তুই বাংলায় ভালো, তোর কি এসে যায়, তুই একটা বিষয় জানলি বা জানলি না। এই যে নতুনভাবে বিবেকানন্দ জীবনটাকে দেখাচ্ছেন, সেই জীবনটা আমাদের দেখার প্রয়োজন বলে মনে হয়। সেই যুগের মানুষ বিবেকানন্দকে দুহাতে গ্রহণ করেছিল। যেখানেই গেছেন সেখানেই মানুষের ভিড় হয়েছে। তিনি যখন কলকাতায় বক্তৃতা দেন শোভাবাজার রাজবাড়িতে, সেখানে বলেন আমরা বাইরে যাব, আমাদের জীবনটাকে দেখাবো, নয় পচে গলে শেষ হয়ে যাব। ভারতবর্ষ কি জীবন দেখাবে? বলছেন কারিগরি প্রযুক্তিতে ওরা চিরকাল আমাদের গুরু হয়ে থাকবে, আর বিনিময়ে আমরা আধ্যাত্মিকতা দেব। যত দিন যাচ্ছে দেখবেন ভারতবর্ষ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। G20 জন্যে নয়, মানুষ আবিষ্কার করতে আসছে যে এমন কি এদের আছে যে কোনো অবস্থাতেই মুখের হাসিটা কেউ কেড়ে নিতে পারে না। একবার অঝোরে বৃষ্টি হচ্ছে, আজকে যেমন বৃষ্টি সেই রকম বৃষ্টি। ঋষিকেশে রয়েছি একটা টিনের ছাদের তলায়, আমার সঙ্গী ডক্টর জ্যোতিদেব। এমন বৃষ্টি যে সে বাইরে যাওয়ার উপায় নেই, আর পাহাড়ে বৃষ্টি তো কোনো গাছ টাছ নেই, ফলে ভেজা একেবারে অবশ্যম্ভাবী। দেখি এক ভদ্রলোক বাঁশি বাজাচ্ছেন, অপূর্ব সেই সুর। যখন বৃষ্টি থেমে গেল তাকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কে? তিনি যে কার্ডটা দিলেন তাতে দেখলাম তিনি একজন বিশ্ববিখ্যাত ফ্লুটিস্ট, ফ্লুট বাজান। বলেন আমি 8 মাস উপার্জন করি পাশ্চাত্যে, আর 4 মাস ভারতবর্ষে আসি মানুষের হাসি দেখার জন্যে, মানুষের প্রাণ স্পর্শ করার জন্যে, খুব কাছ থেকে মানুষগুলোকে দেখার জন্যে, জীবন দেখতে আমি প্রত্যেক বছর ভারতবর্ষে আসি। এবং তিনি এতই বড়, তিনি বংশীবাদক, তিনি কতবার যে রয়্যাল একাডেমিতে লন্ডনে অনুষ্ঠান করেছেন তার হিসেব নেই, নিজেই বলছিলেন। এবং সে বাঁশি শুনলেই বোঝা যায় এই বাঁশিটা শেখা শুধু নয়, এটা প্রাণের ভেতর থেকে বাজছে। ভারতবর্ষ প্রাণের ওপর সবচেয়ে জোর দেয়। সেই প্রাণের একটি অংশ হচ্ছে সঙ্গীত, আরেকটি অংশ নৃত্য, আরেকটি অংশ চারুকলা। প্রাণের প্রকাশ ভারতবর্ষের জীবনে বারবার ঘটেছে। যখন রবীন্দ্রনাথ লিখছেন গানের ভিতর দিয়ে যখন জগৎটাকে দেখি, সেই গান মানে এই সুরতালের গান নয়। যখন মনের মধ্যে দিয়ে জগৎটাকে দেখি তখনই জগৎটাকে চিনতে পারি। তাই মনের মধ্যে দিয়ে যে দেখতে পায় সেই জীবনটা পরিপূর্ণ হয় তার। গিরিশচন্দ্র ঘোষের একটি অপূর্ব কবিতা আছে, সুরায় ডুবে থাকলে পরে অরূপ রতন যায় না চেনা, সুরের সুধা যে করে পান
সে তো পায় তার ঠিকানা, অরূপ রতন যায় গোছে না। যখন মানুষ অধিক সুরাপান করে, যখন তার পা বেতালে পড়ে, তখন সে অরূপকে ছুতে পারে না। কিন্তু সুরের সোদা যে করে পান, যে মানুষ তার ভেতরটাকে সঙ্গীতে বেঁধে ফেলেছে, সুরে বেঁধে ফেলেছে, যখন সে হাঁটে, যখন সে চলে, প্রত্যেকটি কথার মধ্যে দিয়ে একটা ছন্দ বেরিয়ে আসে। রামকৃষ্ণ সম্বন্ধে নন্দলাল বসু বলেছিলেন, ঠাকুর কথা বললেই একটা সঙ্গীত, আর চললেই একটা নৃত্য। বিবেকানন্দ সেই পথে হেঁটেছেন, আমাদের উন্নততর জীবনের কথা বলছেন। বলছেন এসো। রামকৃষ্ণদেব কলকাতার দিকে তাকিয়ে বলতেন, ওরে তোরা কে কোথায় আছিস চলে আয়। আর স্বামীজি তার কলকাতা বক্তৃতায় বললেন, আমি কলকাতার ছেলে, কলকাতার রাস্তায় পথে ঘাটে খেলে বেরিয়েছি, কলকাতার ধুলো মেখেছি, সেই কলকাতায় বসে আপনাদের সঙ্গে কিছু মনের কথা বলতে চাই। সেই মনের কথাটি হলো, তুমি ভয় পেও না, তুমি নিজেকে বিশ্বাস করো, তুমি সামনের দিকে এগিয়ে যাও, অতীতে কি হয়েছে সেদিকে তাকিও না। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি।
প্রাণারাম 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 প্রাণারাম